স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন টু মোর। আমি তোমাদের লাইফ সায়েন্স টিচার দীপিকা ঘোষ। তো আমরা প্রিভিয়াস যে ভিডিওসটাতে আমরা লাস্ট কমপ্লিট করেছিলাম পরাগযোগ নিয়ে, তাই তো? আজকে আমরা এই ভিডিওতে দেখতে পাবো পরাগযোগ, যে ইতর পরাগযোগ মেনলি আর কি। ইতর পরাগযোগটা যে হয় তার জন্য যে বাহকের প্রয়োজন হয়, সেই বাহকের ভূমিকাগুলো, ঠিক আছে? দেখো, চলো শুরু করা যাক। তো ইতর পরাগযোগ ছিল, তাই তো? তো এই ইতর পরাগযোগে যে বাহকগুলো ছিল সেইগুলোর নাম কি কি বলতো? না, প্রথমে আছে বায়ু, তারপরে আছে জল, তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যেগুলো শুধু বলছে, আরো অনেক আছে, পতঙ্গ আর পাখি বা পক্ষী, ঠিক আছে? এই যে চারটে বাহক বললাম, এই চারটে বাহকের মাধ্যমে ইতর পরাগযোগ হয়। কিভাবে হয় সেটা নিয়ে আলোচনা করি। বায়ুর মাধ্যমে যখন ইতর পরাগযোগ হয় তখন তাকে বলা হয় অ্যানিমোফিলি। এক্ষেত্রে ফুলের কি বৈশিষ্ট্য? কোশ্চেনে তোমাদের 2 মার্কের কোশ্চেন আসে অনেক সময়, বায়ু পরাগী ফুলের দুটি বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে? বা অনেক সময় কোশ্চেন আসে যে জলের মাধ্যমে যখন ইতর পরাগযোগ হয় তাকে কি বলে। বাট ডাইরেক্ট কোশ্চেন আসে অ্যানিমোফিলি কি, ঠিক আছে? এইরকম। তো অ্যানিমোফিলি যাদের মানে দেখা যায়, সাধারণত কাদের লক্ষ্য করা যায়? ধান, গম, ভুট্টা, এই সমস্ত যে গাছগুলো রয়েছে তাদের ক্ষেত্রে। তাদের ধানের যখন শীষ উঠে, সেটা কি এরকম একটা মঞ্জুরি গায়েতে এরকম করে থাকে, তো এরকম থাকে। তো এদের ফুলের ক্ষেত্রে দলমণ্ডলটা আকারে ছোট হয়, ঠিক আছে? পুংস্তবক এবং স্ত্রীস্তবকটা অনেকটা উপরের দিকে বেরিয়ে আসে। যখন ম্যাচুরিটি লাভ করে, বায়ুর মাধ্যমে সেটা বাইরে ছড়িয়ে গিয়ে পরাগযোগে সাহায্য করছে। ওকে, এদের ফুলগুলো আকারে ছোট হয়, বর্ণহীন হয় এবং গন্ধহীন হয়ে থাকে। নেক্সট আসছে জল পরাগী ফুল। জল পরাগী ফুলের মানে জল পরাগী ফুল বলতে গেলে আমরা বলবো যে জলের মাধ্যমে যে পরাগযোগটা হচ্ছে হাইড্রোফিলি বলে। হাইড্রো নাম শুনেই বুঝতে পারছো, জল। হাইড্রোফিলি কাদের দেখা যায়? পাতা ঝাঁঝি, ঠিক আছে, পাতা শ্যাওলা, বিভিন্ন যে জলজ যে উদ্ভিদ রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায়। উদ্ভিদগুলোর মানে ফুলগুলো কেমন হয় সেই বৈশিষ্ট্যগুলো আমাকে জানতে হবে। না, ফুলগুলো একলিঙ্গ ফুল হয়, ফুলের কালার থাকে কিন্তু গন্ধ তেমন থাকে না, ঠিক আছে? ছোট আকৃতির হয়ে থাকে। আর পুংস্তবক এবং স্ত্রীস্তবক গুলো বৃতি দলমণ্ডলের তুলনায় একটু বড় হয় এবং বাইরের দিকে বেরিয়ে থাকে। এদের পরাগধানী গুলোর মধ্যে একটা চটচটে ব্যাপার হয় এবং জলের মধ্যে ইজিলি ফ্লোটিং হয়ে থাকে, কিন্তু ভিজে যায় না। গর্ভমুণ্ডের ক্ষেত্রেও তাই, এদের ক্ষেত্রে যে স্ত্রীস্তবকটা থাকে সেটা অনেক সময় এরকম বেন্ড হয়ে কুঁকড়ে গিয়ে পুংস্তবকের কাছাকাছি মিলিত হয়ে পরাগযোগে সাহায্য করে থাকে, ঠিক আছে? তো এই আসছে জল পরাগী ফুলের বৈশিষ্ট্য। আরো রয়েছে, তো মেন মেন জিনিসগুলো আমি বলছি। তো পতঙ্গর মাধ্যমে যখন পরাগযোগ হয় তখন তাকে বলা হয় অ্যান্টিমোফিলি। অ্যান্টোমোফিলি। এটা সাধারণত কম বেশি সব ফুলে আমরা দেখতে পাই, জবা, ঠিক আছে, তারপর বাগান বিলাস, যে সমস্ত ফুলগুলো আমাদের ঘরের আশেপাশে রয়েছে। তো এর মাধ্যমে যখন পরাগযোগটা হয়, মানে পতঙ্গের মাধ্যমে কেন হয়? আমরা জানি পতঙ্গ আকৃষ্ট হয় কিসের জন্য? ফুলের মিষ্টি গন্ধ এবং বর্ণের জন্য। তাহলে ফুলগুলো অবশ্যই হবে কি উজ্জ্বল বর্ণ বিশিষ্ট, মিষ্টি গন্ধের। তার ফলে কি হবে? পতঙ্গরা সেখানে আকৃষ্ট হবে, যার জন্য পরাগযোগ সহজে হয়ে যাবে। মিষ্টি রস খেতে আসবে যখন, মৌমাছিদের পায়েতে পরাগরেণুটা লেগে যাবে, তারা যখন এক গাছ থেকে অন্য গাছে গিয়ে পড়বে তখন তাদের অজান্তেই পরাগযোগটা সম্ভব হয়ে যাবে। বুঝতে পারছি? এরপর হচ্ছে পাখির মাধ্যমে যখন পরাগযোগটা হয় তখন তাকে বলা হয় অর্নিথোফিলি।
অর্নিথোফিলি। ক্লিয়ার? তো এটা কাদের হয়? পলাশ, শিমুল এদের ক্ষেত্রে হয়। আগের গুলো বলেছিলাম ফুলগুলো মানে এই দুটোর ক্ষেত্রে বলেছিলাম না ছোট ছোট ফুল হয়, এক্ষেত্রে ফুলটা একটু বড় হতে হয়। কারণ কি? পাখিরা ওর উপরে যাতে বসতে পারে। অবাক লাগছে না? হ্যাঁ, পাখিরা ফুলের ওপর গিয়ে বসে। কিভাবে বসে? না, ওদের ওয়েটের সাথে সেটা কিন্তু অ্যাডজাস্টেবল। ঠিক আছে? তো পাখিরা যখন ফুলের যে মিষ্টি রস, ঠিক আছে, মকরন্দ, ওই যে অ্যাকচুয়ালি কালেক্ট করতে যায় ওগুলো, এই সমস্ত ফুলগুলো না মধুর উৎপাদন হারটা একটু বেশি হয়। ওই মধুটা যখন পাখি তার ঠোঁটের মাধ্যমে কালেক্ট করতে যায়, তখন তাদের অজান্তেই ওই পরাগ রেণু এক ফুল থেকে আর এক ফুলে স্থানান্তরিত হয়ে যায়। এইভাবে পক্ষী বা পাখি মাধ্যমে যখন পরাগযোগটা হয় তাকে অর্নিথোফিলি বলা হয়ে থাকে। ঠিক আছে? পরাগযোগ নিয়ে আর কোনো সমস্যা নেই। তো এরপর যেটা আসছে সেটা হলো যৌনক্রম কি। যৌনক্রমের কোশ্চেনটা তুমি যদি লাস্ট 5 ইয়ার্সও দেখো বা লাস্ট ইয়ারের যে মাধ্যমিকটা হলো, লাস্ট যে মাধ্যমিকটা হলো, তো সেইখানেও কিন্তু ইম্পর্টেন্ট ছিল এবং আগামী যে মাধ্যমিকটা আসতে চলেছে সেখানেও ইম্পর্টেন্ট থাকবে। ফার্নের যৌনক্রম তোমাদের সিলেবাসে যেটা রয়েছে, ড্রায়োপটেরিস বা ফার্ন। তো সেক্ষেত্রে কখনো ড্রয়িং দেয়, কখনো শব্দচিত্র দেয়। ঠিক আছে? তো যৌনক্রম কি, এবং তোমাদের কোশ্চেনটা এইভাবেই সেট হয় যে ফার্নের যৌনক্রমটি শব্দচিত্রের মাধ্যমে প্রকাশ করো বা লেখো। তো যৌনক্রম জিনিসটা হলো যখন পুংলিঙ্গধর উদ্ভিদ এবং স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ একটা চক্রের মধ্যেই অবস্থান করছে। যে প্রজাতির ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায় সেটা তোমাদের সিলেবাসে রয়েছে, সেটা হচ্ছে ফার্ন। ফার্নের যৌনক্রম। চলো তাহলে শুরু করা যাক। ফার্নের যৌনক্রমটা কিরকম একটু ড্রয়িং করি। তো দেখো বোর্ডেতে আমি এখানে ফার্নের যে যৌনক্রমটা তোমাদের বইতে রয়েছে সেটা এখানে ড্রয়িং করে দেখিয়েছি। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে রেণুধর উদ্ভিদ, ঠিক আছে, রেণুধর মানে যেখানে রেণু উৎপাদিত হচ্ছে, মেন যে ম্যাচিওর উদ্ভিদটা সেটা হচ্ছে রেণুধর উদ্ভিদ। তার যে পাতা, এই যে পাতা, পাতার পিছন সারফেসে এরকম থলি থাকে, রেণুস্থলি। এই থলির মধ্যে অসংখ্য রেণু জমা থাকে। আগাছা জাতীয় উদ্ভিদ তো অনেক সময় দেখবে বাড়ির আশেপাশে জঙ্গলের ধারেতে এরকম অনেক উদ্ভিদ হয়ে আছে। ফার্ন পাতাটা খানিকটা এরকম খাঁজ কাটা হয়, একটা পাতার সাথে মানে একটা সরি এরকম লাইন যেটা বলা হয় মোটা, তার সাথে এরকম অনেক ভাবে এরকম পাতাগুলো কানেক্ট হয়ে রয়েছে। যাই হোক, তো এইটা হচ্ছে রেণুধর উদ্ভিদ। এই রেণুধর উদ্ভিদ থেকে কি হয়? রেণু মাতৃকোষ, পরপর চ্যানেলটা রয়েছে, তার আগে জাস্ট আমি বলছি এই প্রসেসে রেণু মাতৃকোষ উৎপন্ন হয়। রেণু মাতৃকোষের মধ্যে রেণু থাকছে, সেইটা মিয়োসিস প্রক্রিয়ায় ভেঙে গিয়ে তোমার লিঙ্গধর উদ্ভিদ তৈরি করছে। লিঙ্গধর উদ্ভিদের একটা নাম হয়, সেটা হচ্ছে প্রোথ্যালাস। ঠিক আছে? অনেক সময় 1 মার্কের কোশ্চেন আছে প্রোথ্যালাস কি। না, রেণুধর উদ্ভিদ থেকে লিঙ্গধর উদ্ভিদ যে তৈরি হয় ফার্নের যৌনক্রমে, তো সেই লিঙ্গধর উদ্ভিদকেই প্রোথ্যালাস বলা হয়ে থাকে। দেখো এগুলো সব ডিপ্লয়েড, ডিপ্লয়েড 2n করে লিখে গেছি, এখানে 2n, এখানে 2n লেখা আছে, এখানে গিয়ে সেটা হয়ে গেছে কি n, মানে এটা হ্যাপ্লয়েডে চলে এলো। এই লিঙ্গধর উদ্ভিদটা এবার দুটো পার্টে ডিভাইড হয়ে গেছে, একটা হচ্ছে পুংধানী আর একটা হচ্ছে স্ত্রীধানী। আমরা অলরেডি একদম ভিডিওর ফার্স্টে বলেছি যে পুংধানী মানে সেটা হচ্ছে কি হ্যাপ্লয়েড, তাহলে এন আর এন ক্রোমোজোম থাকছে সেখানটা, তারপর কি হচ্ছে দুটো হ্যাপ্লয়েড কোষ একত্রিত হয়ে নিষেক তৈরি করছে। নিষেক হচ্ছে, নিষেক হবার পরই সেটা কি উৎপন্ন হয়? জাইগোট উৎপন্ন হয়ে থাকে। তাহলে n প্লাস n মিলে 2n তৈরি হয়। সেই জাইগোট থেকে ধীরে ধীরে বিভিন্ন বৃদ্ধি বিকাশ ইত্যাদির মাধ্যমে সেইখানেতে তোমার ম্যাচিওর উদ্ভিদ তৈরি হয়ে থাকে। ঠিক আছে? ভ্রূণ থেকে ম্যাচিওর উদ্ভিদ তৈরি হয়। তাহলে এই যে রেণু মাতৃকোষ থেকে নিষেক, এই পার্টটা তো হ্যাপ্লয়েড হচ্ছে, আবার এখানে দেখো 2n হয়ে যাচ্ছে। তাহলে যে হ্যাপ্লয়েড যে পোর্শনটা, এই জায়গাটাকে লিঙ্গধর যৌন বলা হয়,
আর এই দিকটা যেটা আছে 2n, এটাকে আমরা রেণুধর্জনও বলে থাকি। তাহলে লিঙ্গধর্জনও এবং রেণুধর্জনও দুটো একসাথে এই চক্রের মধ্যে রয়েছে বলে এটাকে আমরা যৌনক্রম বলি। ঠিক আছে, তো ফার্নের ক্ষেত্রে চিত্রটা হচ্ছে কোন উদ্ভিদের, আমরা ফার্নের ক্ষেত্রে আমরা এটা যৌনক্রমটা দেখলাম। এরপরে আমাদের লাস্ট চ্যাপ্টার একদম শেষের পর্যায়ে চলে এসেছি। লাস্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি বা সপুষ্পক উদ্ভিদের জনন পদ্ধতি, যাই বলো না কেন। এটা অলরেডি লাস্ট মাধ্যমিকে একটা লং কোশ্চেন এসেছিল এবং ভেরি ইম্পর্টেন্ট ছিল। ওই যে বারবার বললাম কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে যাই কোশ্চেন দিক না কেন সেটা ছোট বা লং তোমরা সেটা অ্যাটেন্ড করে আসতে পারবে। তো এটা যে এবছর পড়বেই এমন নয়, তো তাও আমার কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। সেখান থেকে হয়তো একটা ছোট কোশ্চেন চলে এলো। ড্রয়িংটা লাস্ট ইয়ার ইম্পর্টেন্ট ছিল, ড্রয়িংটা সবসময় কনসেপ্ট হিসাবে নিজেদের বাড়িতে প্র্যাকটিস করবে। চাইলে আমার সাথে একসাথে খাতা পেন নিয়ে বসে পড়ো এক্ষুনি, দিয়ে বোর্ডের সাথে সাথে রাফ স্কেচটা শিখে নাও কিভাবে করবে। দেখো, তো ফার্স্টে আমি একটা ড্রয়িং করছি, ড্রয়িংটা একটু ফলো করো, সেই ফলো করে জিনিসটা দেখার চেষ্টা করো। দেখো, তো এইখানে একটা পিকচারটা দেখিয়েছি। তো এইটা হচ্ছে কিসের ছবি আঁকলাম বলো তো? একটা গর্ভাশয়, গর্ভাশয় বা ডিম্বাশয়। ঠিক আছে, এই যে আমি একটু আগে দেখিয়েছি না, তো এটাকে কি বলে, আমরা ভিডিওতেও রয়েছে, আগের ভিডিওগুলো দেখবে বা আমি অলরেডি এগুলো এক্সপ্লেন করেছি যে এটাকে বলা হয় গর্ভমুণ্ড। মাথার যে দিকটা, এই জাস্ট পোর্শনটা, এটা গর্ভমুণ্ড। এইখানটাকে হচ্ছে গর্ভদণ্ড, আর এই যে স্ফীত যে অংশটা, এটাকে আমরা কি বলে থাকি? গর্ভাশয় বলে থাকি। তো এই যে গর্ভমুণ্ড, এর মাথায় এরকম কি দেখছি, এগুলো বেলুন নয় কিন্তু, এগুলো হচ্ছে পরাগ রেণু। এই যে নিষেক পড়ালাম, পরাগ যোগ পড়ালাম, পড়িয়েছি তো এগুলো সব। তো এইখানে যখন পরাগ যোগ হয়, সেটা স্বপরাগযোগী হোক না কেন আর ইতর পরাগযোগী হোক না কেন, যে কোনো ক্ষেত্রে পরাগ রেণুগুলো যখন এই গর্ভমুণ্ডের স্টিকি ব্যাপার এখানে একটা আছে, সেখানে গিয়ে যখন আটকায়, তখন এই পরাগ মানে রেণুগুলো গর্ভমুণ্ডের ওপরে এক ধরনের বিশেষ পদার্থ থেকে নিঃসৃত হয়ে থাকে। সেইগুলো এই পরাগ রেণুগুলো কি করে? শোষণ করে। শোষণ করে তার আকারগুলো বৃদ্ধি পায়, তাদের আকারগুলো একটু বেড়ে যায়। ঠিক আছে, এই জন্য একটু বড় করে এঁকেছি আমি, আকারগুলো একটু বেড়ে যায়। এরপর কি হয়?
প্রত্যেকটা জিনিসের আমরা কি বলেছি, একটা আউটার কভারিং তাকে প্রোটেক্ট করে রাখে যাকে। তো পরাগরেণুর ভিতরের যে অন্তঃস্থক সেইটা ভেদ করে পরাগধানী থেকে পরাগরেণুগুলো কি হয় না এরকম বেরিয়ে গিয়ে এরকম একটা নলের মতো আকার ধারণ করে এই যে ক্রমশ নেমে এসেছে গর্ভদণ্ড বরাবর একদম এখানে চলে এসেছে। তো এই যে নেমে এসেছে এইটাকে আমরা পরাগ নালী বলে থাকি। কি বললাম নামটা? পরাগ নালী বলে থাকি। ঠিক আছে, এই যে পরাগ নালী যখন তৈরি হয়, পরাগ রেণুটা যখন পরাগ নালীটা তৈরি করে নেমে আসে, সেখানে দুটো কোষ অবস্থান করছে, একটা জনন কোষ আর একটা হচ্ছে নিউক্লিয়াস কোষ, নিউক্লিয় কোষ। তো এইখানে আপাতত এইটা ধরো কেটে দিলাম, এটা নিয়ে মেন আমরা পড়ছি। জনন কোষ কি করছে না দুটো গ্যামেট তৈরি করছে। কোশ্চেন আছে অনেক সময় যে পরাগনালীর মধ্যে কতগুলো পুংগ্যামেট থাকে, সেটা হচ্ছে দুটো। দুটো জনন কোষ, এখানে দুটো পুংগ্যামেট থাকছে। এবার এই নিউক্লিয় কোষ আর এই যে পুংগ্যামেট দুটো এরকম চ্যানেল হয়ে ক্রমাগত নিচের দিকে নামতে থাকে। এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে শেডেড করে দিচ্ছি, এই যে অংশটা হচ্ছে তোমার ভ্রূণস্থলী। এই অংশটাকে আমরা বলে থাকি, এই যে অংশটাকে আমরা বলে থাকি ভ্রূণস্থলী। এই অংশটাকে আমরা বলি ভ্রূণস্থলী। ঠিক আছে, এটাকে আমরা বলে থাকি এটা। তো ভ্রূণস্থলী দেখালাম। ভ্রূণস্থলীর মধ্যে এই যে আবরণ একটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডিম্বক ত্বক। এর মধ্যে কিন্তু ডিম্বক গুলো অবস্থান করছে। ঠিক আছে, তো এইখানে ডিম্বক ত্বকের ভেতরে প্রধানত 8টা নিউক্লিয়াস থাকছে। কে কে থাকছে? 8টা নিউক্লিয়াস। দেখো ডিম্বক ত্বকের এখানে একটা ছোট্ট হোল থাকে, এইখানটাকে বলা হয় ডিম্বক রন্ধ্র। ঠিক আছে, যেখান দিয়ে এই যে নালীটা, পরাগ নালীটা ভ্রূণস্থলী ভেদ করে ভেতরের দিকে ঢুকে ডিম্বকের সাথে নিষিক্ত হবে। তো এই ডিম্বক রন্ধ্রের কাছে 3টে কোষ আছে, 1 2 3। এই দুটোকে বলা হয় সহকারী কোষ, তার সাথে অবস্থান করছে। আর এই যে রেড কালারে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যেটা, এটাকে বলা হয় ডিম্বাণু। ঠিক আছে, আচ্ছা এখানে 3টে হয়ে গেল। এরপর উল্টো দিকে দেখো, এটাকে আমরা অপোজিট পোল, এটা একটা পোল, এর বিপরীত পোল রয়েছে 1 2 3। এখানেও 3টে পোল রয়েছে, 3টে কোষ রয়েছে। এইখানের কোষগুলোকে আমরা বলে থাকি প্রতিবাদ কোষ, অ্যান্টিপোডাল সেল। ঠিক আছে, আর সেন্টারে যে কোষটা থাকে এটা দুটো নিউক্লিয়াস যুক্ত, সেই জন্য 3 3 6, ভেতরে দুটো থাকে। প্রত্যেকটা কোষে একটা একটা করে নিউক্লিয়াস, অলরেডি 6টা হয়ে গেছে, আর পড়ে রয়েছে কটা? দুটো। এখানেতে দুটো নিউক্লিয়াস থাকে, এই জন্য এর একটা আলাদা নাম আছে, সেটার নাম হলো নির্ণীত নিউক্লিয়াস। দুটো নিউক্লিয়াস আছে বলে এটার নাম হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস। ঠিক আছে, এরবার দেখো, তো এখানে তো আমি অলরেডি বলেছি ডিম্বক রন্ধ্র রয়েছে, পরাগ নালীটা যেভাবে ঢুকছে, ঢুকে ডিম্বক রন্ধ্র দিয়ে এই ডিম্বাণুর সাথে সে যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে যাওয়ার সময় তাহলে কখনো ডিম্বক রন্ধ্র দিয়ে ঢোকে, কখনো ডিম্বক ত্বক দিয়েই বেঁকে ঢুকে যায়, অথবা সে কখনো হচ্ছে কি না বাইরে পরিধি বরাবর বিভিন্নভাবে ঢুকতে পারে। তো যখন এ ডিম্বক রন্ধ্র দিয়ে ঢুকছে তখন সরাসরি ডিম্বক ত্বকের সাথে যুক্ত হচ্ছে। ঠিক আছে, ডিম্বক ত্বক দিয়ে যখন ঢোকে তখন তার একটা এক্সট্রা নাম আছে, সেটা হচ্ছে তোমার মেসোগ্যামি। ঠিক আছে, আর এই যে প্রসেসগুলো রয়েছে, এই যে প্রসেসে তাহলে নিউক্লিয়াসে এখানে কটা নিউক্লিয়াস আছে? একটা নিউক্লিয়াস। ডিম্বাণুর মধ্যে একটা নিউক্লিয়াস রয়েছে, এখানে একটা নিউক্লিয়াস। আর পুংগ্যামেট কটা ছিল? দুটো ছিল। দুটোই কিন্তু পরাগনালী দিয়ে এখানে এন্ট্রি করছে। ক্লিয়ার? বোঝাতে পারছি? দুটোই এন্ট্রি করছে।
এখানে যে নিউক্লিয় কোষ ছিল এক্সট্রা যে অ্যাসোসিয়েট জনন কোষের সাথে, সেটা ডিসলভ হয়ে যায়। তো এইখানেতে যে প্রবেশ করছে দুটো কোষ, দুটো পুংগ্যামেট, তার মধ্যে একটা পুংগ্যামেটের সাথে একটা ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট উৎপন্ন করে দিচ্ছে। তাহলে ম্যাডাম আর একটা কোথায় গেল? আর একটা হচ্ছে এই যে ভেতরে একজন বসে আছেন, এনার সাথে বাইন্ড হয়, তাহলে সে অলরেডি কি 2n হয়ে বসে আছে। আর একটা পুংগ্যামেট সেখানে যুক্ত হয়ে সে কি করছে? 3n তৈরি করছে। তাহলে কবার নিষেক হচ্ছে? দুবার হচ্ছে, 2n আর 3n, তাই তো? তাহলে দুবার নিষেক হচ্ছে। সপুষ্পক উদ্ভিদের জননে দুবার নিষেক হয় বলে, এটা সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে আমি দেখাচ্ছি। তো এক্ষেত্রে দুবার নিষেক হয় বলে এই নিষেক প্রক্রিয়াকে দ্বি-নিষেক বলা হয়ে থাকে। কি বললাম? দ্বি-নিষেক। তাহলে দুবার, যেহেতু দ্বি মানে কি? দুই। তাহলে এই যে নিষেক হচ্ছে, নিষেক হবার পর জাইগোট উৎপন্ন হচ্ছে, জাইগোট থেকে ভ্রূণ তৈরি হয়। তাহলে জাইগোট থেকে ভ্রূণ ক্রমাগত ধীরে ধীরে গঠিত হয়। এই পদ্ধতিটাকে এমব্রায়োজেনেসিস বা পরিস্ফুরণ বলা হয়ে থাকে। এরপর এই যে নিষেক হয়ে গেল, ভ্রূণ গঠিত হয়ে গেল, তাহলে নিষেকের পর তো বিভিন্ন জিনিস বিভিন্ন ভাবে তো পরিবর্তন হচ্ছে, কোনটা কিসে চেঞ্জ হয়ে যাচ্ছে না, তোমাদের যেটুকু রয়েছে সেটুকুই আমি বলছি, বেশি কিছু মাথায় ঢুকিয়ে লাভ নেই এই মোমেন্টে। দেখো এইখানে যে ডিম্বাশয় নিষেকের পর, ডিটেলসে ক্লাস 11-12 গিয়ে আরো ডিটেলস পড়বে, একই জিনিস রয়েছে, বেসিক কনসেপ্টটা জাস্ট এখন ক্লিয়ার করে রাখো। ডিম্বাশয়টা ফলে পরিণত হয়, এই যে ডিম্বাশয়, ঠিক আছে? আর ডিম্বক, যে ডিম্বকটা থাকে, এই ডিম্বক বীজে পরিণত হয়ে থাকে। আফটার ফার্টিলাইজেশন বা নিষেকের পর ডিম্বাশয় ফলে এবং ডিম্বক যেটা থাকে, ডিম্বাণুর সাথে মিলিত হয় তো ডিম্বক থাকে একটা, সেই ডিম্বকটাই বীজে পরিণত হয়ে থাকে। ডিম্বাশয়ের আবরণটা বীজটা ফলত্বকে চেঞ্জ হয়ে থাকে। ওকে, তাহলে এইটা গেল কমপ্লিটলি সপুষ্পক উদ্ভিদের জনন প্রক্রিয়া, নিষেক প্রক্রিয়া। তো এইভাবে ধীরে ধীরে উদ্ভিদের দেহে জনন সম্পন্ন হয়ে থাকে। তো আশা করি জনন বিষয়ে যে আলোচনা তোমরা বুঝতে পেরেছো। তো এই রকম আরো যদি কোনো সমস্যা থাকে, মানে এই যে বিষয়গুলো যেগুলো পড়িয়েছি, এই রিলেটেড যদি তোমাদের কোনো এখনো ডাউট থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই তোমরা আমাকে জানাবে কমেন্টে, ঠিক আছে? আচ্ছা, আর এই ভিডিওটা একদম পুরোটা তোমরা দেখবে, কোনো স্কিপ না করে। কোনো জায়গা যদি কোনো ভুল থাকে বা আদার্স কিছু আরো যদি কিন্তু ইনফরমেশন তোমরা জানতে চাও, সেই জায়গাগুলো আমাকে অবশ্যই হাইলাইট করবে। কোনো রকম ভাবে কোনো সমস্যা নেই আমার। তো ঠিক আছে, তাহলে আজকে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আমার আরো এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।